আমি দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু যেন একটা মামলা না খায়, আমার শত্রু যেন বিপদে না পড়ে, আমি এই দোয়া করি। কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন। ওইখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে, যে সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এগুলো দেখতে হচ্ছে। সো এগুলো তো মানে ভালো এক্সপিরিয়েন্স না, এগুলো খারাপ এক্সপিরিয়েন্স, এগুলো জীবনের খারাপ ইম্প্যাক্ট চলে আসে। সো ওইখানে ওই ক্ষেত্রে বললাম যে আদালত ভালো জায়গা না, ওই জায়গায় ভালো মানুষ বেশি দিন থাকতে পারবে না। তো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে, আমার ভাই একটা জীবন আছে, আমার বাবা মা আছে, আমার সংসার আছে, আমার ভাইয়ের সংসার আছে, আমার বিজনেস আছে, আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, আমার টাকা ইনকাম করতে হয়, আমার ফ্যামিলিটা কিভাবে রান করতে হয় সেই টেনশনে থাকতে হয়। তো এই মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই, হুট করে আমার ডেট আসে যে আমার এই ডেটে থাকতে হবে, না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা বের হবে, মানে ওয়ারেন্ট বের হয়ে যাবে, আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে। সো তখন কি হবে, আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেশার চলে আসবে, অনেক বড় একটা চাপ চলে আসবে। সো এই জিনিসগুলো কিন্তু একটা ভয়, সবসময় আতঙ্ক কাজ করে। আমি কোথাও ঘুরতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না, আমি বিজনেসের জন্য বাংলাদেশের বাইরেও যেতে পারতেছি না এই মামলাগুলোর কারণে। সো এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল জীবনটা কিন্তু অনেক ডিফিকাল্ট করে দিচ্ছে। যেমন ওরও কিন্তু পার্সোনাল লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ওরও অফিস আছে, ওরও ফ্যামিলি আছে, ওরও বাচ্চা কাচ্চা আছে, ওরও একটা সিঙ্গেল মাদার। সো ওর অনেক প্রেশার আছে। এই সব কিছু বাদ দিয়ে কিন্তু ওরও সকাল 8টা বাজে 9টা বাজে দৌড়াদৌড়ি করতে হচ্ছে কোথায়, আদালতে। সো সেম পর্যায়ে কিন্তু আমরা আছি। ও একটা শাস্তি দিতে চাইছে আমাকে, ও শাস্তি দিতে পারছে, শাস্তি দেওয়া হয়ে গেছে, আমি জেল থেকে ঘুরে আসছি, এটাই তো আমার অনেক বড় শাস্তি, আমার জীবনের সবচেয়ে বড়। হ্যাঁ, রিয়েলাইজেশন হোক, তারপর তার চেয়ে অনেক বেশি কিছু যদি হওয়ার ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে। আমার জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জেলখানায় ঘোরাটা। এটা আমার আমি জীবনে থানা যেতেও যাই নাই, যেখানে আমি জেলখানায় যে আমি 20-25 দিন থেকে আসছি, সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ। তো এই জিনিসটা নিয়ে ওর সাথে আমি কথা বলছি। আমরা রিলেশনের যে বিষয়টা, যে আমাদের একটা সম্পর্ক ছিল, প্রেম প্রীতি ছিল, সেটা আবার ব্রেকআপটা প্যাচ আপ হচ্ছে কিনা, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না। আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায়, সহজ করা যায়, কিভাবে। উনি প্রতিশ্রুতির কথা বলেছে, আপনি প্রতিশ্রুতিটা পরে রাখবেন কিনা, বা আগে ভঙ্গ করেছিলেন কিনা? এখন কোনো প্রতিশ্রুতিতে আমরা নাই, আমাদের কোনো কন্ডিশন নেই এখানে। এখন ওকে, এখানে কোনো কন্ডিশন নেই আমাদের। যে আমাদের যে কোর্টে দৌড়াদৌড়ির বিষয়টা, যে হ্যাসেলের বিষয়টা, যে একটা টেনশনে থাকার বিষয়টা, এটা কিন্তু যাদের নামে মামলা আছে, মোকদ্দমা আছে, তারা বুঝে যে কতটা পেরেশানিতে তারা থাকে। যে মামলা খায় সেও পেরেশানি থাকে, যে মামলা দেয় সেও কিন্তু সেম পেরেশানিতেই থাকে। আমি তো শেষ করি ভাই, সেম পেরেশানি থাকে। এই পেরেশানিটা শেষ করার জন্যই ওর সাথে আমার কথা বলা, আবার সবকিছু বলা। আমরা যেভাবে সলিউশন আসে, যেভাবে হলে জীবনটা সহজ হবে, সুন্দর হবে, আগের মতো নর্মাল লাইফটা লিড করতে পারবো, সেই প্রত্যেকটা স্টেপ নিতে আমি রাজি। ওর কাছে বলছি, তো বলছে আমার কথা হলো যে মামুন একজন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইনফ্লুয়েন্সার। তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফলো করে। মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে, যদি কোনো কিছু ভুল থাকে, তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি, এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটা কনসিকুয়েন্স কি হবে বা পরবর্তীতে কি ফেস করতে হবে, সেটা কিন্তু মামুনকে দেখে তারা আজকে বুঝতে পেরেছে। আমি মামুনের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে দেখে, আপনারা আমাদের দুজনকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবেন, ভুল স্টেপে কখনো পা বাড়াবেন। আচ্ছা, একটু একটু আমি জানতে চাই, সেটি হচ্ছে আপনি বললেন আপনাদেরকে দেখে শিক্ষা নিতে। আসলে আপনি একজন মুসলিম, মামুন একজন মুসলিম, আপনারা বিবাহ বহির্ভূত, আপনারা একসাথে থেকেছেন এবং আপনি তাকে ধর্ষণ মামলা দিয়েছিলেন। এটা প্রুফ যে সে আপনার সাথে মেলামেশা করেছে বিয়ের আগে। এখন আপনারা আবার এক হচ্ছেন। আসলে আপনাদেরকে নিয়ে দেখে শিক্ষা কি এটাই নিবে সমাজ? আপনার ফ্যান ফলোয়ার যে বিয়ে ছাড়া এভাবে অবৈধভাবে মেলামেশা করা এই সমাজে, যদিও রাষ্ট্র এখানে কোনো বাধা দিবে না আপনাকে, যেহেতু 18+, সেহেতু ইসলাম এটা বাধা দেয় কিনা, এবং আপনাদেরকে নিয়ে দেখে কি এটাই শিখবে সমাজ? আর আমরা এটা প্রমোট করছি বারবার। এখানে দায়বদ্ধতা আসলে কার, আপনার না আমার? মানে কি দায়বদ্ধতা আপনাদের রাখছেন এখানে? আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে, যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি, এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কিত নাই। আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে, এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি, সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট কজে ছিল এটা, যে তুমি যাতে
শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না। সো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি, তো আমি এবং এটা আর কোনোদিনও করবো না, তো তখন আমি ঠিক করেছি যে ঠিক আছে ও যেহেতু বুঝতে পেরেছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে। আচ্ছা মামুন তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু আপনি কি তার আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন যে আপনি বিবাহ বহির্ভূত মুসলিম কান্ট্রিতে এইভাবে অবৈধভাবে মেলামেশা করেছেন এবং সেটির জন্য মামলাও করেছেন? আপনি কি এটা ভুল স্বীকার করছেন কিনা? প্রথম কথা মুজাহিদ এই জন্য সমাজের কাছে আপনি ভুল স্বীকার করে সরি বলছেন কিনা? প্রথম কথা মুজাহিদ ভাই, আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে। আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতেই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না। কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে, So, এটা নিয়েই কিন্তু মামলাটা রেজ হয়েছে এবং মামলাটা যদি ধারাটা আপনারা আচ্ছা দেখেন, আমরা মামলা মোকদ্দমার কথা আর না যাই, এটা সেগুলা এটা কিন্তু ক্লিয়ার করে ফেলছি সেই ব্যাপারে। এখানে কনফ্লিক্ট রেজ হয়েছে দেখেই কিন্তু মামলা হয়েছে। যেহেতু আমরা মাত্র আমি একটু বলি আপনি কি বাধ্য হয়েছেন লাইলার কাছে ফিরতে? আপনি কি বাধ্য হয়েছেন? না লালার কাছে ফিরতে আমরা তো ফিরিনি, আমরা তো আর কোনো ওইরকম আগে যে একটা সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম, আমরা এখন আর কোনো রিলেশনে নাই। এখন লালার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, আমি আমার মতো লাইফ লিড করবো, ওর মতো লাইফ লিড করবে। যদি আমাদের বনিবট্টায় মিলে, আমাদের যদি ব্যাটে বলে মিলে, তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাবো, একসাথে কাজ করতে পারবো, সেটা প্রফেশনের দিক থেকে আলাদা বিষয়। কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই, আমরা শুধু একজন ভালো বন্ধু। তাহলে আপনারা তাহলে এটা মেসেজ দিয়েছেন আপনাদের যে আইনি প্রক্রিয়া ছিল বা যে জটিলতা ছিল দুইজনের পক্ষ থেকে সেটা সলিউশন সেটা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল কথা। আমাদের আইনি যে জটিলতা ছিল সেটা আমরা সলিউশন করে নিচ্ছি নিজেদের মধ্যে। আমরা ইনশাআল্লাহ খুব সুন এই আইনগতভাবে যেভাবে করা যায় সেভাবে আমরা কেসগুলো উইথড্র করে ফেলবো। নিজেদের মতো জিনিসটা প্রমোট করছেন যে একজন, তাকে কিন্তু আপনার ভাষ্য মতো ধর্ষণ বলা হয়েছিল, তো আপনি কি এটা প্রমোট করছেন যে একজন ছেলে যদি ধর্ষণ করে পরবর্তীতে ভিজুয়ালে আসলে তাকে ক্ষমা করে দেওয়া যায়? এটা কি আপনাদের দ্বারা এস্টাবলিশ হচ্ছে কিনা? তাহলে প্রতিটা ধর্ষক কি শোনেন, ধর্ষণ আর আমাদের মধ্যে যেটা হয়েছে সেগুলো এক না, এগুলো ডিফারেন্ট। আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন বা যেভাবে প্রশ্নটা করতেছেন, হ্যাঁ সেটা হ্যাঁ জলপূর্বক ধর্ষণ আমাদের মধ্যে ছিল না কখনো, এগুলো ধর্ষণের কিছুই না। যাই হোক, ও অ্যাগ্রেসিভনেসের কারণে ও যেভাবে আমাকে পানিশ করা যায়, ও তখন এটাই চিন্তা করছে কিভাবে মামুনকে পানিশ করা যায়। সো ওইভাবে যতগুলো ধারা করা যায়, যতগুলো সিস্টেম করা যায়, সেই সিস্টেমগুলো অবলম্বন করছে লায়লা, এবং ও সাকসেস। ও আমাকে পানিশ করতে পারছে, পানিশ করছে। এন্ড আমি অনেক মানে হয়েছি জীবনে, অনেক কিছুই হয়েছে জীবনে, আপনারা জানেন। হয়েছে কিনা মামুনকে আমি কোনো আপনি বাধ্য করেছেন কিনা মামুনকে? আমি বাধ্য করিনি, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, মামুনও বাধ্য হয়ে আসেনি। এটা আমাদের দুজনের একটা কনভারসেশনের মাধ্যমে আমরা মিউচুয়ালি সলভ করার জি আচ্ছা, মামুনের কাছে প্রশ্ন, জি সেটা হলো আপনি ইতিপূর্বে লালাদের মানে হাত তুলছেন এবং আজকেও লাঠি চার্জ করার কথা বলছেন। এছাড়াও আপনি এখানে যারা চিল্লাইছে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বলছেন। ঘাড় ধাক্কা দিয়ে না, আমি বলছি আসলে তাদেরকে এই যে আপনার জীবনের যে এই attitude-টা, এটি কবে নাগাদ আপনার চেঞ্জ হবে? এটা আমার মনে হয় না মৃত্যুর আগ পর্যন্ত চেঞ্জ হবে, কারণ এটা আমার সৎ অ্যাটিটিউড, এটার মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু নাই। আমি এখানে বলছি, আপনারা দেখেন এতগুলা মানুষ এখন ইফতার করবে, একটু পরে আর আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টা শুনেন, ভাইয়া যে প্রশ্নটা করছে এই প্রশ্নটা একদম ভিত্তিহীন, তারপর ওনার একটু রিপ্লাইটা আমার দিয়ে দেওয়া উচিত, যেহেতু এতগুলো ক্যামেরা আছে, অন ক্যামেরা, অনেকে লাইভও আছে, এই জিনিসটা অনলাইনে যাবে। সো ভাইয়া যে প্রশ্নটা করছে যে অ্যাটিটিউডটা কবে যাবে, আমি যে কথাটা বলছি, যারা কথা বলছে, যারা কলহল করছে, যারা পিছনে কিচিমিচি করছে, এখানে অনেক মানুষ রোজা আছে, বেশিরভাগ মানুষ কিন্তু রোজাদার এখানে। সো এখানে যদি কলহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না, এই প্রোগ্রামটা অনেক লেন্দি হতে থাকবে, অনেক গ্যাদারিং হতে হচ্ছে, কিন্তু অনেক গরম হয়ে গেছে জায়গাটা, এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে। সো সবার ভালো চিন্তা ভাবনা করে আমি বলছি, যারা কলহল করছে, যারা উচ্ছৃঙ্খল করছে, তাদেরকে এখান থেকে বের করে দেন, তাদেরকে এখানে রাখা দরকার না নেই। বলতে পারতেন। না না ঠিক আছে, এই কথা যুক্তি আছে, আপনার কথা যুক্তি আছে। ভাই, আমার কথা যুক্তি আছে। তারপর বলেন।